হ্যালো এইচএসসিয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আইসিটি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমাদের আজকে প্রথম অধ্যায়ের সর্বশেষ ক্লাস। আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত, বিগত কিছুদিন যাবৎ ক্লাস নিতে না পারাই। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আমরা প্রথম দিকে বেসিক আলোচনা, এরপর গুরুত্বপূর্ণ জ্ঞান অনুধাবন এবং সিকিউ নিয়ে তোমাদের ভিডিও দিব। তো আজকের ভিডিওতে তোমরা তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায় থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় একটা সৃজনশীল পাবা। সেটা হোক টেস্ট এক্সাম কিংবা ফাইনাল এক্সাম, কিংবা তোমরা যারা 27 সালের শিক্ষার্থী রয়েছে তোমাদের যে কোনো ক্লাস টেস্ট পরীক্ষায় অবশ্যই প্রথম চ্যাপ্টার থেকে একটা কোয়েশন করবে যদি চ্যাপ্টারটা সিলেবাস থাকে। তো একটা কোয়েশনটা কোন টপিকগুলো থেকে হবে, আমরা আজকে যে 4টি সিকিউ দেখাবো সেই 4টি সিকিউ থেকে তোমরা অবশ্যই একটা পাবা। ওকে, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 4টার বাইরে কেউ প্রথম অধ্যায় থেকে কোয়েশন করবে না। তোমরা এইচএসসি 26 সালে যারা রয়েছো তোমাদের বোর্ড এক্সামে কিংবা টেস্ট এক্সামে প্রথম সেটটা থেকে একটা কোয়েশন করলে সেটা আমাদের এই 4টার মধ্যে থেকে একটি হবে। তো চলো আমরা দেখি। তবে তার আগে তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটি শেয়ার করে বাকিদেরও হেল্প করবা, এবং পরবর্তীতে কোন চ্যাপ্টার আমরা নিব সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা। ইতিমধ্যে আমাদের প্রথম চ্যাপ্টার কমপ্লিট। আমরা প্রথম দিকে টপিক আলোচনা করেছিলাম, এরপর জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেখেছিলাম। আজকে গুরুত্বপূর্ণ 4টি সিকিউ দেখবো, এরপর আমাদের প্রথম চ্যাপ্টার ক্লোজ কমপ্লিট হবে। এরপর কোন চ্যাপ্টার নিব, কি থার্ড চ্যাপ্টার নিব নাকি ফোর্থ নাকি ফিফথ, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা কোনটা নিলে বেটার হবে। তো চলো আমরা আজকে স্টার্ট করি। আমাদের এখানে প্রথমে দেখা যাচ্ছে একটা উদ্দীপক। তোমরা চাইলে পিডিএফটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তো উদ্দীপকে আমাদের জ্ঞান ও অনুধাবনমূলক দেখা যাচ্ছে, এগুলো তোমরা শুধুমাত্র আমাদের এই 4টি প্রশ্নের পড়লে হবে না, জ্ঞান ও অনুধাবন আমি আগের ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম সেগুলোই পড়বা। বাকি গ এবং ঘ এর জন্য যে টপিকগুলো আজকে 4টা সিকিউতে দেখবা সেই টপিকগুলোই পড়বা। আশা করি অবশ্যই সেই টপিকগুলো থেকে তোমরা সিকিউ পাবা। তো ই লার্নিং কি আমরা জানি। ই লার্নিং হচ্ছে একটি কি ইলেকট্রনিক লার্নিং, যেটা মানে আধুনিক শিক্ষা পদ্ধতির বলা যায়, যেটাকে মানে ঘরে বসে আমরা অনলাইনের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করি সেটি হচ্ছে ই লার্নিং এর মাধ্যমে। যেমন আমি তোমাদেরকে এখন ক্লাস নিচ্ছি, এটাও এক ধরনের ই লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং। ওকে, এরপর হচ্ছে কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি, এটা ব্যাখ্যা করতে বলছে। তো অবশ্যই তোমরা ব্যাখ্যা করবা যে হ্যাঁ, কানেক্টিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। কিভাবে? এই যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এমন একটি ধারণা যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ একে অপরের সঙ্গে কি সংযুক্ত হয়ে যোগাযোগ ও সহযোগিতা আদান প্রদান করতে পারে। তো এই ব্যবস্থায় কানেক্টিভিটি বলতে ইন্টারনেট সংযোগকে বোঝানো হচ্ছে। কি? ইন্টারনেট সংযোগ। তো ইন্টারনেট অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি, যা প্রতিটি গ্রাম ও শহরকে যুক্ত করে তোলে। তো এই বিশাল নেটওয়ার্কের মাধ্যমে কি বিশ্বগ্রামের মানুষ একে অপরের সাথে সংযুক্ত হতে পারে, যার কারণে কানেক্টিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। এরপর গ নাম্বারে যে কোয়েশনটা করছে, নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তাহলে আমরা একটু উদ্দীপকটা পড়ব যে বাংলাদেশ পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হচ্ছে। কি মানুষের সহায়তা ছাড়াই, কিসের সাহায্যে? এই যে অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির কাজ সম্ভব হচ্ছে। তারপর আবার স্থাপনা মানে কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটির ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করেন। তাহলে এখানে দুইটা বিষয়ের কথা বলা হয়েছে, একটা হচ্ছে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটার সাহায্যে কাজ করতেছে। তারপর হচ্ছে মানে কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে একটা কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করেন। তাহলে আমাদের গ নাম্বারে মূলত মানে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তি, অর্থাৎ শেষেরটা ওই যে কারখানা স্থাপনের জন্য যে পরিবেশ তৈরি করে ত্রিমাত্রিক মডেল দেখতেছে সেই বিষয়টার কথা বলা হয়েছে। তো ব্যবহৃত প্রযুক্তিটি আমরা কি অবশ্যই জানি, আমরা যারা আগের ক্লাসগুলোতে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জেনেছিলাম সেখানে ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্যের মধ্যে দেখেছিলাম মানে এটা একটা হচ্ছে কি কৃত্রিম পরিবেশ,
যেখানে ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে কি করা হয়, বিভিন্ন কিছু প্রশিক্ষণ নেওয়া হয়, বিভিন্ন কিছু দেখা হয়। যেমন আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারি প্রকৌশলীদের নকশা প্রণয়নে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটি সফটওয়্যার দ্বারা নির্মিত কাল্পনিক পরিবেশ যেখানে ব্যবহারকারীরা বাস্তব মনে করে সেটিকে, ঠিক আছে, ওই পরিবেশটিকে অনেকটা বাস্তবের মতোই মনে হয়। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে প্রকৌশলীগণরা নকশা প্রণয়নের জন্য যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেন তা হলো ভার্চুয়াল রিয়েলিটি। এটি হচ্ছে একটি সফটওয়্যার দ্বারা নির্মিত কাল্পনিক পরিবেশ যেখানে ব্যবহারকারী নিজেকে সম্পূর্ণরূপে কি নিমজ্জিত করতে পারে। এই পরিবেশে বাস্তবতার অনুকরণে তৈরি দৃশ্য, শব্দ এবং দৈহিক ও মানসিক অনুভূতিগুলো এমনভাবে উপভোগ করা যায় মনে হয় যেন বাস্তবেই তা ঘটছে। ঠিক আছে, তোমরা এখান থেকে একটু পড়ে নিয়ে বা স্ক্রিনশট নিয়ে অথবা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করো। ঠিক আছে, তাহলে তোমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে এই যে এগুলো ব্যাখ্যা দিবা। আশা করি আমরা যদি পরীক্ষা সেন্টারে দেখি ভার্চুয়াল রিয়েলিটির কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে তাহলে আমরা বুঝতে পারবো এটা একটা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছি। এরপর উদ্দীপক লিখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রম বাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে। তাহলে আমাদের ঘ নাম্বারে কোন টপিক বলা হয়েছে আমরা বুঝে গেছি, পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি। তাহলে পোশাক শিল্পের বর্ণিত প্রযুক্তি কোনটা? ওই যে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর কম্পিউটারের সাহায্যে অধিকাংশ কাজ করতেছে, ঠিক আছে, যে প্রযুক্তিটা, সেই প্রযুক্তিটা হচ্ছে অবশ্যই আমরা বুঝবো রোবোটিক্স। কারণ রোবোটিক্সই হচ্ছে তোমার মানে অ্যাকচুয়েটরের মাধ্যমে কাজ করতে পারে, কম্পিউটারের মাধ্যমে কি পোশাক শিল্পের কাজ সহ বিভিন্ন কাজ করতে পারে স্বয়ংক্রিয়ভাবে। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো রোবোটিক্স হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কি তোমার মানে ওটা ওটা হচ্ছে এক ধরনের কি ইলেকট্রোমেকানিক্যাল। মাত্র 290 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 2024 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি খুবই দ্রুত করো। কারণ কি এই একটা মাত্র কোর্সেই থাকবে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের জন্য পিডিএফ আকারে। 2 নম্বরে হচ্ছে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে। এরপর 3 নম্বরে পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। 4 নম্বরে লিখিত অংশের শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। 5 নম্বরে গ্রামার অংশের শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। এরপর পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন সবকিছুই থাকবে এই একটি মাত্র কোর্সে। তোমরা যারা এখন আমাদের এই কোর্সে যুক্ত হওনি খুবই দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। এই নাম্বারে 290 টাকা বিকাশ কিংবা নগদে সেন্ড মানি করে আমাকে যদি মেসেজ দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি সাথে সাথেই যুক্ত করে নিব তোমাদের। এরপর থেকে শুরু হয়ে যাবে তোমার প্লাস প্রস্তুতি। যন্ত্র যার মাধ্যমে তোমার কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক সার্কিট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে রোবোটিক্স মানে আমরা বুঝতে পারলাম। তোমরা এখানে আরো ব্যাখ্যা দিবা। জটিল জটিল কাজগুলো রোবোটিক্সের মাধ্যমে করা হয়, একদম নির্ভুলভাবে সম্পন্ন করে। আমরা যদি একটা প্রোগ্রাম সেট করে দিই সেই প্রোগ্রাম অনুযায়ী কাজটি করতে থাকবে রোবোটিক্স। ঠিক আছে, তো আর এখানে আরেকটা ইনফরমেশন জানবা, মানে এই রোবট শব্দটি চেক শব্দ রোবোটা থেকে এসেছে এখানে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা বুঝে গেলাম রোবোটিক্স বা রোবট এটা কি জিনিস, তারপর এটা কিভাবে প্রভাব ফেলবে। এটা প্রভাব ফেলবা হচ্ছে তোমার মানুষের জন্য অনেক দুঃসাধ্য কঠিন কাজ সহজ করে দিতে পারে এই রোবট। এই রোবটের মাধ্যমে তোমার অনেক জটিল কাজ সহজে সমাধান করতে পারবে। ঠিক আছে, কাজের মান উন্নত করবে, শ্রম বাজার অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই বাইকটা পড়ে নিবা, তাহলে আশা করি রোবট সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। এরপর 2 নাম্বার কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে কতে ভার্চুয়াল রিয়েলিটি কি আমরা জানি, একটু আগে পড়েছিলাম, এমন একটা কৃত্রিম পরিবেশ যেখানে ব্যবহারকারীদের মানে বাস্তব মনে হয় যে পরিবেশটা। এই যে আমরা যদি আরেকটু ভালোভাবে দেখি, এটা এমন একটা পরিবেশ যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি হয়, একটা কৃত্রিম পরিবেশ। এটি ব্যবহারকারীদের কাছে বাস্তব মনে হয়, কিন্তু বাস্তব মনে হলে এটা কিন্তু আমাদের কি কৃত্রিম পরিবেশ দিয়ে তৈরি। তারপর হচ্ছে ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম সূচযুক্ত নল ব্যবহার করা হয় কেন। তোমরা একটু পরেই সৃজনশীলের টপিকে দেখবা ক্রায়োসার্জারি কি। আমি যদি প্রাথমিকভাবে বলি, ক্রায়োসার্জারি হচ্ছে একটা শীতলীকরণ চিকিৎসা পদ্ধতি, মানে যে পদ্ধতির মাধ্যমে কি সহজেই জটিল রোগকে নিরাময় করা যায়, প্রতিরোধ করা যায়। যেমন আমি যদি বলি ক্রায়োসার্জারি হচ্ছে একটি আধুনিক চিকিৎসা প্রযুক্তি যেখানে অত্যন্ত শীতল তরল পদার্থ ব্যবহার করে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করে ফেলা হয়। মানে এই প্রক্রিয়ায়
তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন অথবা ডাইমিথাইল ইথারের মতো পদার্থগুলো কি সূক্ষ্ম সূচযুক্ত নলের সাহায্যে ভিতরে প্রবেশ করানো হয়। এই সূক্ষ্ম নল ব্যবহার করার ফলে রক্তপাত ছাড়াই সফলভাবে যেকোনো অপারেশন করা সম্ভব হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কেন সূক্ষ্ম সূচযুক্ত নল ব্যবহার করা হয় ক্রাই সার্জারিতে। ওই যে তোমার উপাদানগুলো কি করার জন্য, প্রবেশ করার জন্য, মানে যে পদার্থগুলোর কথা বলা হয়েছে, যে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো আর কি। তো তোমরা একটু ব্যাখ্যাটা পড়ে নিবা নিজেরা। এরপর আমাদের গ নাম্বার হচ্ছে উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি। এটা প্রশ্ন পড়ার মানে প্রশ্নটি বলার সাথে সাথে অনেকে হয়তো বা গ্যাস করে নিয়েছো, কারণ গ্যাস করারই কথা। নিহত শ্রমিক শনাক্তকরণের যখন শুনছো, কারণ শনাক্ত করা যায় কিভাবে? আমাদের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের মাধ্যমে শনাক্ত করা, যে যার মাধ্যমে শনাক্ত করা যায় সেটি মূলত কি, ওই যে বায়োমেট্রিক্স। তারপর আমরা একটু উদ্দীপকটা দেখবো। বলছে মানে অগ্নিসংযোগে নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। তাহলে ডিএনএ পরীক্ষা করা হয়, তার মানে আমরা বুঝে গেছি। তাহলে আমরা একটু দেখি, এই যে বায়োমেট্রিক্স ও ডিএনএ পর্যবেক্ষণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা হয় এটার মাধ্যমে, ঠিক আছে। তো উদ্দীপকে গার্মেন্টস ফ্যাক্টরিতে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। এই বায়োমেট্রিক্স এর মাধ্যমে হচ্ছে কি বায়োলজিক্যাল ডেটা, বিশেষ করে ডিএনএ পর্যবেক্ষণের মাধ্যমে পরিচয় কি করা যায়, নিশ্চিত করা যায়। ঠিক আছে, আমরা যারা আগে টপিক পড়েছিলাম তারা অবশ্যই জানে বায়োমেট্রিক্স কি। তো এই বায়োমেট্রিক্স সম্পর্কে এনে ব্যাখ্যা দিয়ে দিবা তোমরা, মানে যার মাধ্যমে তোমার কোনো ব্যক্তির শরীরের যে কোনো জৈবিক উপাদান যেমন রক্ত, চুল, আঙুলের নখ, মুখের লালা ইত্যাদি থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরপরে এই নমুনাগুলো ডিএনএ এর গঠনাকৃতি বা প্রকৃতি বিশ্লেষণ করে একটি ম্যাপ বা ব্লুপ্রিন্ট তৈরি করা হয় এবং একটি বায়োলজিক্যাল ডেটাবেসে সংরক্ষণ করা হয়। পরবর্তী যে ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে হবে তার ডিএনএ নমুনার সাথে সংরক্ষিত ডেটার তুলনা করা হয়। যদি উভয় ডেটার মধ্যে সম্পূর্ণ মিল পাওয়া যায় তবে সঠিক ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়। এভাবেই ডিএনএ পর্যবেক্ষণের মাধ্যমে কি যে কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়, অদ্বিতীয় ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম বায়োমেট্রিক্স কি। এই বায়োমেট্রিক্স নিয়ে যদি কোনো সিকিউ দেয় তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। এটা খুবই ইজি। ওই যে ক্লাসরুমে এখন মানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি প্রেজেন্ট নেওয়া হয়, তারপর আমরা মোবাইলে যে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি, এটাও এক ধরনের বায়োমেট্রিক্সের পদ্ধতি, ঠিক আছে। এরপর রয়েছে আমাদের এই যে উদ্দীপকের রাকিবের আবিষ্কৃত যন্ত্রটিকে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা সম্ভব। আসলে যন্ত্রটি কি আমরা উদ্দীপক বললে বুঝতে পারবো। এই যে রাকিব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যা একই সময়ে অগ্নি নির্বাপনে ও উদ্ধার কাজে সহায়তা করবে। তো আমরা একটু দেখি। অবশ্যই আমরা জানি সেটা হচ্ছে রোবট। তো আমি তো উপরেই বলেছিলাম, রোবটের আলোচনা উপরে করেছিলাম, যে কোনো জটিল কাজে সহজে কি সমাধান করতে পারবে এই রোবট বা রোবোটিক্স। তাহলে এই রোবোটিক্স আমাদের অনেক ভূমিকা রাখে, দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলে। মানে রোবট হচ্ছে এক ধরনের কি, আমি তো উপরে বলেছিলাম, ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে স্বয়ংক্রিয়ভাবে বা আধা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এটাতে একটা প্রোগ্রাম সেট করে দিলে ওই প্রোগ্রাম অনুযায়ী কাজ করবে রোবট, ঠিক আছে। তো তোমরা এখানে একটু বাইকটা দেখে নিও, আমরা যেহেতু আগে পড়েছি আমরা আর ভালোভাবে পড়তেছি না, এটা পড়ে যাই। এরপর 3 নাম্বার রোবোটিক্স কি, এটা আমরা পড়েছি। বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ড্রাইভিং সম্ভব। হ্যাঁ, আমরা এটাও জানি, যে আমরা যারা ভার্চুয়াল রিয়েলিটির টপিক পড়েছিলাম তারা অবশ্যই জানবা, মানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি তোমার নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব। কারণ ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরি এমন একটি কৃত্রিম পরিবেশ যা সত্য মনে হয়। এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে বিশেষ পোশাক পরিধান করে ত্রিমাত্রিক গ্রাফিক্স প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের পর্দায় গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করা যায়। ফলে কোনো প্রকার শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই কি প্রশিক্ষণ দেওয়া বা নেওয়া যায়। এরপর ডাক্তার রতনের চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো।
আচ্ছা ডাক্তার রতন এখানে কোন ধরনের চিকিৎসা নিয়েছে? এই যে নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে। তাহলে বুঝে গেলাম আমাদের আর দেখতেও হচ্ছে না। আমরা উপরে পড়েছিলাম ক্রাই সার্জারি, যেটা কি নিম্ন তাপমাত্রায় মানে চিকিৎসা করা হয়, ঠিক আছে? মানে অতি ঠান্ডা তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা করা হয় এবং শরীরের অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু ধ্বংস করা হয়। এখানে যে ধরনের পদার্থগুলো ব্যবহার করা আমরা উপরেই পড়েছি, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, ডাইমিথাইল ইথার, ঠিক আছে? এগুলোই ব্যবহার করা হয়। বিভিন্ন রোগাক্রান্ত কোষের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। বিশেষ করে অসুস্থ ত্বকের পরিচর্যার ক্ষেত্রে এটি বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এখানে তোমরা একটু দেখবা। এরপর গ নাম্বার, তোমরা এগুলো আমাদের কাছ থেকে পিডিএফ কালেক্ট করে পড়ে নিলে এটা আরো বেটার হবে। তারপর আমি যতটুকু পারছি বুঝাই দিচ্ছি। এরপর আমাদের ঘ নম্বরে বলা হয়েছে ডক্টর রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি শিক্ষা, গবেষণা ও ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হয়। অ্যাকচুয়ালি রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তি মানে রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তি সেটা কি আগে বুঝতে হবে। এই যে চিকিৎসার পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন। তাহলে আমাদের আর বুঝতে হবে না, যেহেতু আমরা সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন বলেছি, তাহলে আমরা বলতে পারি এটা একটা কি, এটা একটা আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, যেটা আমরা উপর অনেকবার পড়তেছি। তো আশা করি এটা আমার এখানে বলার দরকার নাই, তোমরা নিজেরা একটু দেখে নিবা। এরপরে সিকিউতে আমি যদি দেখি ন্যানো টেকনোলজি কি, এটা তোমরা এখান থেকে পড়ে নিবা। ন্যানো টেকনোলজি হলো এমন এক ধরনের বিশেষ প্রযুক্তি যা ব্যবহার করে কোনো বস্তুর অণু বা পরমাণুগুলোকে ন্যানো পার্টিকেল রূপে পরিবর্তন করা হয়। কিসে? ন্যানো পার্টিকেল। এবং যেন সেটির কার্যক্ষমতা আরো বেড়ে যায়। মূলত এটার লক্ষ্য হচ্ছে অতি ক্ষুদ্র পর্যায়ে অর্থাৎ ন্যানোমিটার স্কেলে পদার্থের বৈশিষ্ট্য পরিবর্তন করে আরো উন্নত বা গুণ সম্পন্ন বস্তু তৈরি করা, মানে ক্ষুদ্র থেকে বৃহৎ আকারে নিয়ে যাওয়া আর কি। এটি হচ্ছে ন্যানো টেকনোলজির কাজ। অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব, খ নম্বরে। সেটা আমরা জানি, ট্রাই জানি। আশা করি পড়তে হবে না। এরপর আমাদের দেখা যাচ্ছে উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি, এই তো আমি ওইটি একটু মুছি। হুম, উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি তৈরির প্রযুক্তি হচ্ছে, উল্লেখিত ডিভাইস বলতে কোন ডিভাইসের কথা বলা হয়েছে? এই যে একটা হার্ড ডিস্ক কিনলেন, এটি খুব ছোট ও এর ধারণ ক্ষমতা অনেক বেশি, ঠিক আছে? তিনি বন্ধু প্রিন্সকে হার্ড ডিস্কটি দেখানোর জন্য তার অফিসে গেলেন। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন হচ্ছে উল্লেখিত ডিভাইসটি তৈরির প্রযুক্তি মানে হার্ড ডিস্ক তৈরির প্রযুক্তি। অবশ্যই আমরা বলতে পারি এই এটার তৈরির প্রযুক্তি হচ্ছে কি, ন্যানো টেকনোলজি। কারণ একটু আগে আমরা জেনেছি ক্ষুদ্র থেকে বৃহত্তর পরিবর্তনের প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। তো তোমরা এখান থেকে একটু পড়ে নিবা ন্যানো টেকনোলজি। এটা দুই ধরনের, একটা হচ্ছে বটম আপ আর একটা হচ্ছে টপ ডাউন। এটার মাধ্যমে কি ছোট জিনিসগুলোকে বড় জিনিসে কনভার্ট করা হয় এই ন্যানো টেকনোলজির মাধ্যমে। তারপর প্রিন্সের অফিসের দরজা মানে দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। তো দরজায় কি ব্যবহার করা হয়েছে দেখি তো একটু। প্রিন্সের অফিসে গিয়ে দেখলেন উক্ত অফিসের কর্মচারীগণ একটি যন্ত্রের দিকে তাকালেই দরজাটি খুলে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা আমরা বুঝতে পারি, দরজার দিকে তাকালে দরজা খুলে যাচ্ছে, কারণ এটা ওই যে বায়োমেট্রিক্সের অংশ, ফেস রিকগনিশন, ঠিক আছে? এই ফেস রিকগনিশনের মাধ্যমে কি করা হয়, তোমার ওই শনাক্ত করা হয়। কারণ ওই যে মুখের মাধ্যমে মুখের যে বৈশিষ্ট্যগুলো আছে, চেহারা স্বতন্ত্র বৈশিষ্ট্য শনাক্ত করে ব্যক্তিকে কি করা হয়, চিহ্নিত করা হয়। তো পৃথিবীর প্রতিটি মানুষের চেহারা ভিন্ন অবশ্যই, তাই এটার মাধ্যমে কি সহজেই নির্ভুলভাবে চিহ্নিত করা যায়। এই জন্য কি অফিসের মধ্যে এটা ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে মানুষের মুখের গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়, দুই চোখের মধ্যকার দূরত্ব, নাকের দৈর্ঘ্য, চোয়ালের কৌণিক মাপ, এগুলো আর কি। তাই আমরা বুঝতে পারলাম আমাদের এখানে উদ্দীপকে যেটা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে একটা কি, আমাদের ওই যে বায়োমেট্রিক্স এর অংশ, যন্ত্রটা আর কি। কর্মচারীগণ
যন্ত্রের দিকে তাকালেই অফিসের দরজা খোলা যাচ্ছে। তাহলে এটা একটা হচ্ছে বায়োমেট্রিক্সের উপাদান, ঠিক আছে? তো আশা করি আমাদের এই 4টা টপিক, এই 4টা সিকিউর মধ্যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা ভালোভাবে পড়বো। এই যে ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি, এগুলো আর কি। এগুলো পড়লে 100% যে কোনো সিকিউ অবশ্যই কমন পাবা। তো আমাদের আজকের ক্লাসটি হচ্ছে প্রথম অধ্যায় শেষ ক্লাস। তোমরা অবশ্যই জানাবা পরবর্তীতে কোন ক্লাস, মানে কোন চ্যাপ্টারের উপর ক্লাস নিব, নেক্সটে কোন চ্যাপ্টারটি ধরবো আমরা। যদিও বা আমরা তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের উপর, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্লাস নিব। তবে নেক্সটে কোন চ্যাপ্টার থেকে নিব অবশ্যই জানাবা কমেন্টস করে। তো আশা করি আজকের ক্লাসে সবাই বুঝতে পেরেছো কোন কোন টপিক গুরুত্বপূর্ণ আমাদের প্রথম অধ্যায়ে। যারা ক্লাসটি করেছে অবশ্যই কমেন্টসে জানাবা। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।